এ নিয়ে আলোচনার জন্য রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি বেল্লাল আহমদ। আমরা সরাসরি যাচ্ছি আলোচনায়। 50টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 8টি জেলা সদর হাসপাতাল এবং এর পাশাপাশি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মিলে অ্যাম্বুলেন্স সংখ্যা রয়েছে মোট 140টির মধ্যে। কিন্তু আমরা প্রতিবেদন করতে গিয়ে দেখেছি যে অধিকাংশ অ্যাম্বুলেন্সে কিন্তু বিকল পড়ে আছে, ফলে যারা সেবা প্রত্যাশী তারা কিন্তু বেসরকারি যে অ্যাম্বুলেন্স যেগুলোর ফিটনেস নেই সেগুলোর উপরেই ঝুঁকি এবং আর্থিক খরচ বেশি করে নির্ভর করতে হচ্ছে। কেন দীর্ঘ সময় এই সমস্যার সমাধান করা যায়নি কিংবা কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি বেলাল আহমেদ। একটু সরাসরি যেতে চাই, আসলে এই পরিস্থিতি কেন উত্তরণ সম্ভব হয়নি? স্বাস্থ্য খাতে তো বিপুল পরিমাণ বরাদ্দ আমরা বিগত সময় দেখেছি। স্বাস্থ্যক্ষেত্রের আমরা এটা আজকে নতুন না, প্রত্যেকটা সেক্টর নিয়েই কিন্তু আলোচনা হয়। স্বাস্থ্যক্ষেত্রের মরণাবধি করোনার সময় আমরা দেখছি যে কি ভয়াবহ চিত্রটা। আমরা ভাবছিলাম যে এটার পরিবর্তন হবে, জনগণের একটা রিয়েলাইজ হবে এবং সরকারও এই সেক্টরটা নিয়ে একটু আলোচনা করবে, কিন্তু সেই দিকটা একটু মাত্র যখন ক্রাইসিস তৈরি হয় তখন আলোচনাই মাত্র থাকে, বাস্তবে কিন্তু এর কোনো আমরা ফলশ্রুতিতে কোনো কিছু দেখতে পারি না। যার কারণে আমরা দেখেন যে রংপুর মেডিকেল কলেজের মতো জায়গায় একটা আইসিইউ সমৃদ্ধ একটা অ্যাম্বুলেন্স আছে যেটা কোটি টাকার মতো দাম। এই অ্যাম্বুলেন্সটায় সমস্ত চিকিৎসা সরঞ্জামাদি আছে, কিন্তু ওই যে নিয়ে এসে রাখা আছে এখন পর্যন্ত সেটা ওই যেভাবেই নিয়ে আসা আছে ওইভাবেই আছে এবং ইনশাল্লাহ মনে হচ্ছে যে ওটা ওইভাবেই নষ্ট হয়ে যাবে। যে এই যে সরকারি জিনিসগুলা নিয়ে আসা হয়, বরাদ্দ হয়, কিন্তু কোনো না কোনো অজুহাতের আমরা দেখি যে ওটা জনগণের কাজে ওটা ব্যবহার হয় না। আমরা যদি টোটাল এই জিনিসটা দেখি, এটা কিন্তু সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের হাসপাতাল আমাদের মেডিকেল কলেজ যেটা আমরা দেখছি, এটা ম্যাক্সিমাম কিন্তু সিন্ডিকেট দ্বারা পরিচালিত এখন সারা দেশের। এবার শুধুমাত্র রংপুর বলে সেটা না, সারা দেশে এই সিন্ডিকেটের কবলে পড়ে এই সমস্ত সরঞ্জামাদি এবং এই অ্যাম্বুলেন্স বিষয় অ্যাম্বুলেন্সটা এটা যেভাবে আসে ওইভাবে পরিত্যক্ত থাকে, অথবা কিছুদিন চলার পর দেখা যায় যে ইঞ্জিন নষ্ট, অক্সিজেন নাই, বিভিন্ন একটা অজুহাত দেখায়। এই ড্রাইভার থেকে শুরু করে ওখানে যে নিয়োজিত যারা আছে তারা কিন্তু স্বপদেই বহাল আছে এবং তারা কিন্তু সরকারের থেকে যে বেতন ভাতা যেটা পর তারা কিন্তু পাচ্ছে, কিন্তু মাঝে ভুক্তভোগী হচ্ছে আমাদের সাধারণ মানুষ। আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সগুলো চলছে বেসরকারি পর্যায়ে, এগুলো কিন্তু অধিকাংশই ফিটনেস নাই এবং যেসব গাড়ি নষ্ট সেগুলোকে অ্যাম্বুলেন্স বানায় মূলত বা মার্কেটে চালানো হচ্ছে। এটি আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ কিনা রোগীদের জন্য? হ্যাঁ, এটা তো 100%। আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সের রোগী সহ তার আত্মীয় স্বজন সহ কিন্তু মৃত্যুবরণ করার ঘটনাও কিন্তু বাংলাদেশে অহরহ। এবং এই অ্যাম্বুলেন্সগুলো একেবারেই কিছু গাড়ি আছে যেটা চলে না, কিন্তু সবচেয়ে মানুষেরও একটা এবং আমাদের ট্রাফিক সার্জন যারাও আছে আইন শৃঙ্খলা বাহিনীর, তারাও করে কি যখন দেখে একটা অ্যাম্বুলেন্স তখন কিন্তু নিরুপায় হয়ে তারা ওই জায়গাটায় হাত দেয় না। এবং এই হাত না দেওয়ার কারণে বেসরকারি পর্যায়ে যখন সরকারি অ্যাম্বুলেন্সগুলো পাচ্ছে না, তখন বেসরকারিভাবে এই পুরাতন গাড়িগুলা, অকেজো গাড়িগুলা, এটা কিন্তু এক ধরনের একটা ব্যবসা করতেছে। এটাও কিন্তু ওই সিন্ডিকেটের আড়ালেই ব্যবসা। এই মেডিকেল কলেজে যদি আমরা দেখি যেখানে অ্যাম্বুলেন্সের ব্যবসা কয়েকটা গ্রুপ আছে এবং ম্যাক্সিমাম সময় তো তাদের মধ্যেও গন্ডগোল তৈরি হয় এবং লাশ নিয়ে টানাটানি, রুগী নিয়ে টানাটানি, বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। একটা ন্যায্য মূল্যে তারা কোথাও গিয়ে যে সার্ভিসটা পাবে একটা রুগীকে নিয়ে, একটা মৃত্যু লাশকে নিয়ে, সেটাও কিন্তু তারা পায় না। বিভিন্ন দালালের মাধ্যমে এই যে হয়রানি করতেছে এবং প্রচুর পরিমাণে টাকা চেয়ে বসে। এবং বিষয়ে জানতে চাই, প্রশাসনের পক্ষ থেকে বারবারই বলা হয় যে এই অ্যাম্বুলেন্সের যে সিন্ডিকেট তাদের প্রতিরোধে এবং ফিটনেসবিহীন অ্যাম্বুলেন্স প্রতিরোধে তারা ব্যবস্থা নিয়ে থাকেন, অভিযান করে থাকেন, সেটি কি আসলে যথাযথ মনে হয় আপনার কাছে? না, এটা এই পর্যন্ত দৃষ্টান্তমূলক তারা এখন পর্যন্ত কোনো কিছু করে নাই অ্যাম্বুলেন্সের বিষয়ে। এটা মাত্র কোনো সময় যদি আলোচনা হয়, সেমিনার হয়, কথা হয়, তখন হয়তো 2-1 দিন এই কাজটা করে, কিন্তু এইরকম কোনো দৃষ্টান্তমূলক কোনো কাজ করছে আমরা এখন পর্যন্ত আমরা দেখি নাই। আমরা রংপুরেও দেখি নাই এবং বাইরেও কখনো শুনি নেই। এটা আমার কি উদ্যোগ নেওয়া যেতে পারে? এটা 100% একটা সরকারিভাবেই যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের হাসপাতাল, মেডিকেল কলেজ আছে, সেখানে যে অ্যাম্বুলেন্সটা বরাদ্দ সেইটার ফিটনেস যেন থাকে, সেটা সরকারকেই এটার যে যথাযথ কর্তৃপক্ষ আছে তারা যদি মনিটরিং করে এটা সচল করে, তাহলে কিন্তু জনগণ সেবা পাবে। এবং একই সঙ্গে যারা বেসরকারিভাবে এই অ্যাম্বুলেন্সগুলো পরিচালনা করতেছে একেবারে ফিটনেসবিহীন, তখন যদি আমরা এই ফিটনেসবিহীন গাড়িগুলোর আমরা একটা নোটিশ করে একটা সময় দিয়ে বা আমরা তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিই, এটা কিন্তু দ্রুত সম্ভব এটার সমাধান করা। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করছিলাম রংপুর বিভাগে সরকারি হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স সংকট এবং একই সাথে বেসরকারি পর্যায়ে যে অ্যাম্বুলেন্সগুলো চলছে ফিটনেসবিহীন, তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন জনস্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি বেলাল আহমেদ। সবকিছু মিলে আজকে এই ছিল আমার কাছে আলোচনায়।
রংপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।